গুড ইভিনিং এভরিওয়ান। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমার যতদূর মনে আছে আমরা বাস্তুতন্ত্র বাস্তুবিদ্যা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সো সেখানে আমরা ফুড চেন, ফুড ওয়েবস এগুলো আলোচনা করেছি। সো ইন দ্য লাস্ট ক্লাস I think I have given you an introduction to ecology and ecosystem, and we had also discussed about food chains and food webs. Achha, so in this class we will begin our discussion with ecological pyramids. We'll begin our discussion with ecological pyramids. তো আমি টপিকটার নাম লিখে দিচ্ছি, ইকোলজিক্যাল পিরামিডস। ইকোলজিক্যাল পিরামিডস। আচ্ছা, ইকোলজিক্যাল পিরামিডসকে বাস্তুতন্ত্রের পিরামিড বা খাদ্য পিরামিডও বলা হয়। বাংলাতে ইকোলজিক্যাল পিরামিডসকে বাস্তুতন্ত্রের পিরামিড বা খাদ্য পিরামিডও বলা হয়। সো লেট আস আন্ডারস্ট্যান্ড what exactly are these ecological pyramids. Now these ecological pyramids are the graphic representations of the trophic structure and function of an ecosystem. So what are ecological pyramids? Ecological pyramids are graphic representation of the trophic structure and function of an ecosystem. And in these ecological pyramids, once we arrange the organisms, maybe based on their number, based on their biomass, or based on their energy, it generally takes the shape of a pyramid. So the pictorial representation which we make in terms of number or biomass or energy, it takes the shape of a pyramid, and that is why we call them as ecological pyramids. And the ecological pyramids are also called as Eltonian pyramids. These ecological pyramids, they are also called as Eltonian pyramids. I am writing down the name, Eltonian pyramids. ওকে, তাহলে কোনো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিতন্ত্রের সামগ্রিক গঠনকে অনুক্রমিকভাবে যদি আমরা সাজাই, তা পিরামিড বা শিখরের আকার নেয়, এবং তাকেই আমরা বলে থাকি ইকোলজিক্যাল পিরামিড বা খাদ্য পিরামিড বা এলটোনিয়ান পিরামিড। আমি আরেকবার বলছি যে কোনো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিতন্ত্রের যে সামগ্রিক গঠনকে, তাকে যদি আমরা অনুক্রমিকভাবে সাজাই, তাহলে তা একটি পিরামিড বা শিখরের আকার ধারণ করে, তাকে আমরা বলে থাকি ইকোলজিক্যাল পিরামিড। আচ্ছা, ইকোলজিক্যাল পিরামিড কি আগের দিন হয়েছিল? আমাকে একটু বলতে পারবে? ইকোলজিক্যাল পিরামিডটা কি আগের দিন হয়েছিল? ওকে, ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে লেট আস মুভ ইনটু, সিন্স উই হ্যাভ কমপ্লিটেড ইকোলজিক্যাল পিরামিডস, তাহলে আমরা আজকে এনার্জি ফ্লো থ্রু দ্য ইকোসিস্টেমটা স্টার্ট করি। ঠিক আছে, লেট আস বিগিন উইথ এনার্জি ফ্লো থ্রু দ্য ইকোসিস্টেম। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। লেট আস বিগিন উইথ এনার্জি ফ্লো থ্রু দ্য ইকোসিস্টেম, বা যাকে আমরা বলছি বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ। সো প্লিজ মেক দ্য হেডিং অফ দ্য টপিক এনার্জি ফ্লো থ্রু দ্য ইকোসিস্টেম। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। Okay, now we already know that in an ecosystem there are food chains and there are food webs, and in these food chains and food webs what we find is that there is a relationship of eating and being eaten. There is a relationship of eating and being eaten. So in this way, in this relationship of eating and being eaten, what we find that energy flows in the form of food from one trophic level to the next, and it is very essential for the sustenance of an ecosystem that energy continuously flows from one trophic level to the next trophic level of an ecosystem. তাহলে কোনো একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন যে আমরা খাদ্য জাল দেখেছি, আমরা বিভিন্ন খাদ্য শৃঙ্খল দেখেছি, এবং সেখানে বিভিন্ন যে উদ্ভিদ থাকে বা জীবজন্তু আছে, তাদের একে অন্যের সঙ্গে খাদ্য এবং খাদকের সম্পর্ক। তাহলে এই খাদ্য এবং খাদকের সম্পর্কের কারণে একটি বাস্তুতন্ত্রের বা একটি খাদ্য শৃঙ্খলের বা একটি খাদ্য জালের বিভিন্ন পৌষ্টিক স্তরের থেকে অন্য পৌষ্টিক স্তরে ক্রমাগত শক্তির প্রবাহ হতে থাকে।
এবং এই শক্তির প্রবাহ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যদি একটি পৌষ্টিক স্তর থেকে আরেকটি পৌষ্টিক স্তরে শক্তির প্রবাহ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে সেই বাস্তুতন্ত্রের টিকে থাকা সম্ভব হবে না। So there are certain characteristic features of energy flow through an ecosystem. So we will be discussing these. তাহলে বাস্তুতন্ত্রের যে শক্তির প্রবাহ, এরও কিছু নির্দিষ্ট ফিচার্স আছে, এরও কিছু নির্দিষ্ট চরিত্র আছে, যে চরিত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। First and foremost, we need to understand that energy, if we think in terms of energy, the sun is the only source of energy for every ecosystem on this world, whether directly or indirectly. তাহলে প্রথমে মনে রাখতে হবে যে আমাদের পৃথিবীতে যত রকমের বাস্তুতন্ত্র আছে, তার প্রত্যেকটিতে সূর্যই কিন্তু প্রধান শক্তির উৎস। সূর্যই কিন্তু প্রধান শক্তির উৎস। এবং the energy flow that occurs in an ecosystem will be always unidirectional. So that means energy always flows unidirectionally. তাহলে বাস্তুতন্ত্রে আমরা যেটা দেখব যে শক্তির প্রবাহ কিন্তু সর্বদাই একমুখী হয়। হ্যাঁ, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ, আচ্ছা এনার্জি ফ্লোটাও হয়ে গিয়েছিল, শিওর? এনার্জি ফ্লোটা কিন্তু আমার মনে পড়ছে না, তোমরা কনফার্ম? আমাদের থার্মোডাইনামিক্সের লসগুলো বলেছিলাম, ফার্স্ট ল সেকেন্ড ল বলা হয়ে গেছিল। ওকে, ঠিক আছে, বা তাহলে তো অনেকটাই হয়ে গেছে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, দেন উই ক্যান বিগিন উইথ হোয়াট? বায়োজিওকেমিক্যাল সাইকেলস হয়েছিল কি? একটু দেখে নাও, বায়োজিওকেমিক্যাল সাইকেলস হয়েছিল? হয়নি? আচ্ছা, তাহলে আমরা বায়োজিওকেমিক্যাল সাইকেলস নিয়ে ডিসকাশন করব। আচ্ছা, আচ্ছা, তাহলে হেডিং করো বায়োজিওকেমিক্যাল সাইকেলস। একটু আগে থেকে বলতে পারতেন না, তাহলে শুরু করতাম না। আচ্ছা, ঠিক আছে। এনার্জি ফ্লো, লিন্ডেম্যানস 10% ল, বায়োজিওকেমিক্যাল সাইকেলস। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি। বায়োজিওকেমিক্যাল সাইকেলস, গ্যাসিয়াস অ্যান্ড সেডিমেন্টারি সাইকেল, এই অবধি হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। So let us continue our discussion with these biogeochemical cycles. Let us continue. কি বায়োজিওকেমিক্যাল সাইকেলসও হয়ে গেছে? না, নাইট্রোজেন সাইকেল, কার্বন সাইকেল এগুলো তো ডিসকাশন হয়নি। নাইট্রোজেন চক্র, কার্বন চক্র এগুলো ডিসকাশন হয়েছিল না? এগুলো ডিসকাশন হয়নি। হ্যাঁ, তো ওগুলো তো ডিসকাস করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমি জাস্ট পয়েন্টগুলো বলেছিলাম। ঠিক আছে, হ্যাঁ, মনে পড়েছে। ঠিক আছে। আসলে এতগুলো ডিপার্টমেন্টসের এতগুলো ক্লাস নিচ্ছি না, মানে আমি সবসময় ট্র্যাক রাখতে পারছি না, ভুলে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো ক্লাস শুরুর সময় না একটু আমাকে তোমরা নেক্সট টাইম থেকে রিমাইন্ড করিয়ে দিও যে কোথায় শেষ হলো, কোথা থেকে শুরু করতে হবে। হ্যাঁ, মানে সবসময় মনে রাখতে পারছি না। ওকে, থ্যাংক ইউ। আর আই এম ভেরি সরি যে মানে আমি জাস্ট ফরগট ওয়্যার টু স্টার্ট। Okay, so since we have discussed about the basics of biogeochemical cycle, we will begin our discussion with the carbon cycle. তাহলে আজকের ক্লাসে আমরা কার্বন চক্রটা নিয়ে আলোচনা শুরু করি। তাহলে দেখো, like every biogeochemical cycle, the carbon cycle will also have a source, it will have a pathway, and then it will have a sink. তাহলে প্রত্যেকটি বায়োজিওকেমিক্যাল সাইকেল, বা যেগুলোকে আমরা বাংলায় জীবভূ রাসায়নিক চক্র বলি, সেখানে পৌষ্টিক পদার্থটির একটি উৎস থাকে, which we are referring to as the source. তার একটি পাথওয়ে থাকে, যে পাথওয়ে দিয়ে বা যে রাস্তা ধরে পৌষ্টিক পদার্থটি জীবদেহ থেকে পরিবেশে যাবে এবং পরিবেশ থেকে জীবদেহে আসবে। অ্যান্ড লাস্টলি, every biogeochemical cycle will be having a sink, where ultimately the nutrient will be returned back, and that sink may be in the atmosphere or that sink may be on the earth. তাহলে প্রত্যেকটি জীবভূ রাসায়নিক চক্রে যেমন একটি পৌষ্টিক পদার্থের উৎস থাকবে, তার একটি
আদান প্রদানের রাস্তা থাকবে এবং অবশেষে তার একটা সিঙ্ক থাকবে। সিঙ্ক মানে যেখানে চক্রটির শেষে পৌষ্টিক পদার্থটি গিয়ে জমে থাকবে, ঠিক আছে? এবং সেই সিঙ্কটা অ্যাটমসফিয়ার হতে পারে, বায়ুমণ্ডলে হতে পারে, বা সেই সিঙ্কটা ইট ক্যান বি অন আর্থ, পৃথিবীর মধ্যেও হতে পারে। সো ইফ ইউ ফাইন্ড দ্যাট দ্য সিঙ্ক ইজ ইন দ্য অ্যাটমসফিয়ার, দেন ইট উইল বি আ গ্যাসিয়াস সাইকেল। যদি আমরা দেখি যে ওই সিঙ্কটা বায়ুমণ্ডলে, তাহলে ওটা গ্যাসিয়াস চক্র, যেমন তোমার নাইট্রোজেন চক্র, যেমন তোমার কার্বন চক্র, দিজ আর অল গ্যাসিয়াস সাইকেলস। আর যদি আমরা দেখি যে ওই সিঙ্কটা আর্থে আছে, ইফ ইউ ফাইন্ড দ্যাট দ্য সিঙ্ক অফ দ্য নিউট্রিয়েন্ট ইজ অন দ্য আর্থ, দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাজ আ সেডিমেন্টারি সাইকেল। আর যদি আমরা দেখি ওই সিঙ্কটা পৃথিবীতে অবস্থিত, তাহলে সেটাকে আমরা বলবো সেডিমেন্টারি চক্র, বা বাংলায় যাকে আমরা বলতে পারি পলল চক্র, বা বাংলায় যাকে আমরা বলতে পারি পলল চক্র। ফর এক্সাম্পল, দ্য সালফার সাইকেল, দ্য ফসফরাস সাইকেল, দ্য ক্যালসিয়াম সাইকেল, এগুলোকে আমরা বলে থাকছি পলল চক্র। সো ফার্স্ট লেট আস begin our discussion with the carbon cycle, বা যাকে আমরা বলছি বাংলাতে কার্বন চক্র। Now the carbon cycle practically represents the ways and means by which elemental carbon in the form of carbon dioxide travels from the body of organisms into the environment, and from the environment back to the body of the organisms. So what does the carbon cycle represent? The carbon cycle practically represents how elemental carbon in the form of carbon dioxide travels from the body of the organism into the into the environment, and how from the environment it comes back into the what you can say body of the organism. So this pathway, this continuous cycling of carbon in the form of carbon dioxide is what we call as the carbon cycle. তাহলে যে প্রক্রিয়ার দ্বারা কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহে যাবে এবং জীবদেহে থেকে পুনরায় পরিবেশে আবর্তিত হতে থাকবে, তাকেই আমরা কি বলবো? কার্বন চক্র। তাহলে কার্বন চক্র আমি কাকে বললাম? যে প্রক্রিয়ার দ্বারা আমাদের মৌলিক কার্বন ডাইঅক্সাইডের আকারে জীবদেহ থেকে পরিবেশে যাবে এবং পরিবেশ থেকে পুনরায় জীবদেহে ফেরত আসবে, তাকে আমরা বলবো কি? কার্বন চক্র। So now let us understand what are the various sources of carbon dioxide, and these sources, it can be natural source, or these sources can be your artificial source or man-made source. তাহলে আমরা জানবো যে তোমার কিভাবে তোমার এই কার্বনের উৎসগুলো সম্বন্ধে আমরা জানবো। এই উৎসগুলো প্রাকৃতিক হতে পারে, আবার এই উৎসগুলো কিন্তু তোমার মনুষ্য সৃষ্টও হতে পারে। তাহলে আমরা প্রথমে প্রাকৃতিক উৎসগুলো দেখে নিই। সো লেট আস ফার্স্ট ডিসকাস দ্য ন্যাচারাল সোর্সেস অফ কার্বন ডাইঅক্সাইড। So the first natural source which we can think of is definitely respiration. So whenever we respire, we break down glucose, and that breaking down of glucose releases carbon dioxide. তাহলে প্রথম প্রক্রিয়াটাই হচ্ছে তোমার রেসপিরেশন, বা যাকে আমরা নিঃশ্বাস নেওয়ার প্রক্রিয়া বলি। যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাবো যে তোমার আমাদের শরীরে যে উপস্থিত গ্লুকোজ, সেই গ্লুকোজকে ভেঙে আমরা কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করি, এবং সেই কার্বন ডাইঅক্সাইড আমরা বায়ুমণ্ডলে আমাদের যে ওটাকে আমরা রিলিজ করি। দ্যাট ইজ দ্য ফার্স্ট সোর্স। সেকেন্ড সোর্স ইউ ক্যান থিঙ্ক অফ ইজ দ্য ন্যাচারাল ডিকম্পোজিশন প্রসেস. So there are several organic materials in our environment which are degraded by microorganisms, aerobically breathing microorganisms, who break down the organic matter and release carbon dioxide into the environment. তাহলে দ্বিতীয় যে প্রক্রিয়া হচ্ছে, যেটাকে আমরা বলবো প্রাকৃতিক বিয়োজন প্রক্রিয়া। যে বিয়োজন প্রক্রিয়ার দ্বারা আমাদের এনভায়রনমেন্টে যে বিভিন্ন যে অর্গ্যানিক মেটেরিয়ালসগুলো আছে, নানা রকম যে অণুজীব বা ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, সেই অণুজীবগুলোই বাতাস থেকে অক্সিজেনকে কাজে লাগিয়ে অর্গ্যানিক মেটেরিয়ালের বিয়োজন করে বাতাসে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। সো ন্যাচারাল aerobic degradation process is also a source of carbon dioxide. Third, which we can think of, is the volcanic eruptions. Whenever volcanoes erupt, it releases tremendous amount of carbon dioxide into the environment. তাহলে তৃতীয় যেটা, সেটা হচ্ছে
অগ্নুৎপাত, যখনই একটি আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাতাসে নির্গত হয় এবং এটি একটি খুব বড় উৎস প্রাকৃতিকভাবে বাতাসে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের। Fourth, we can think of definitely the natural forest fires. The fourth we can definitely think of is the natural forest fires. And whenever in nature the forest fires occur, we will be finding that due to the burning of this forest, also tremendous amounts of carbon dioxide is released into the environment. তাহলে আমরা যেটা দেখব যে প্রাকৃতিক যে দাবানল মানে তোমরা নিশ্চয়ই জানো, জঙ্গলে আগুন ধরে যাওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা বলে থাকি দাবানল। তাহলে প্রাকৃতিক যে দাবানল, সেই দাবানলের ফলে যে গাছপালা ইত্যাদির যে দহন হয়, সেই দহন কার্য থেকেও কিন্তু বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হয়। নাও আফটার দিস লেট আস কাম ডাউন টু দ্য ম্যানমেড সোর্স। তাহলে প্রাকৃতিক উৎসগুলো হয়ে যাওয়ার পর আমরা এরপরে মনুষ্য সৃষ্ট উৎসগুলো নিয়ে আলোচনা করি। Now one of the first major sources of what we can say man-made cause of carbon dioxide release is the burning of fossil fuels. Whenever we burn fossil fuels like coal, petrol, etc. in the industries, in our homes, in the transportation sector, then tremendous amounts of carbon dioxide is released. তাহলে প্রথমে আমরা যেটা দেখব যে জীবাশ্ম জ্বালানির দহন, যখনই আমরা তেল বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানিকে দহন করি, সেই দহনের ফলে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড, হোয়াট উই ক্যান থিঙ্ক অফ, any kind of combustion activity. Whenever we burn anything, from burning wood to burning paper, or any kind of combustion activity releases massive amounts of carbon dioxide into the environment. So যে কোনো ধরনের দহন কার্য থেকেও কিন্তু বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে যুক্ত হয়। So what are the major sources? So the natural sources, they will include the natural respiration process, বা যাকে আমরা বলছি শ্বসন কার্য, then the volcanic eruptions, যেটাকে আমরা বাংলায় অগ্নুৎপাত বলছি, then the natural aerobic degradation process. Aerobic degradation means when the microbes break down the organic material in the presence of oxygen, যেটাকে আমরা প্রাকৃতিক বিয়োজন প্রক্রিয়া বলছি, যেখানে অণুজীব বাতাসের অক্সিজেনকে কাজে লাগিয়ে যে অর্গানিক যৌগগুলি আছে তার বিয়োজন করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। অ্যান্ড দেন ইউ হ্যাভ দ্য ন্যাচারাল ফরেস্ট ফায়ার্স, যেগুলোকে আমরা বলছি প্রাকৃতিক দাবানল। এইগুলি হচ্ছে ন্যাচারাল সোর্সেস অফ কার্বন। দেন কামস দ্য ম্যানমেড সোর্স। ম্যানমেড সোর্সের মধ্যে আমরা কী কী দেখলাম? মনুষ্য সৃষ্ট উৎসগুলির মধ্যে ফার্স্ট is your burning of fossil fuels. So whenever we burn any kind of fossil fuels, it releases tremendous amounts of carbon dioxide. যখনই কোনো ধরনের জীবাশ্ম জ্বালানি দহন করি, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোবে। Then comes your what you can say any kind of combustion activity, যাই দহন করব সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে। And then comes man-made forest fires and agricultural fires. Sometimes what we do, we purposefully set our agricultural lands on fire, we purposefully set a part of the forest on fire for jhum cultivation, etc. So these intentional man-made agricultural and forest fires are also a major cause of release of massive amounts of carbon dioxide into the environment. তাহলে মনুষ্য সৃষ্ট যে তোমার দাবানলগুলি বা মনুষ্য সৃষ্ট আরেকটি কারণ, যেমন ধরো চাষের ক্ষেতে আমরা যখন জেনে বুঝে আগুন লাগাই, সেখান থেকেও কিন্তু বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে নির্গত হয়। সো দিজ আর সাম অফ দ্য সোর্সেস। সো নাও where is the carbon dioxide used up? Where is the carbon dioxide used up? Now this carbon dioxide is largely used up by the green plants for carrying out photosynthesis. So whatever carbon dioxide we release, either naturally or by man-made processes, a massive portion of it is absorbed by the green plants. তাহলে আমরা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করি তার একটি বৃহৎ অংশ কিন্তু উদ্ভিদ শোষণ করে। কেন? সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে রূপান্তরিত বা বাস্তবায়িত করবার জন্য। সো ইন ফটোসিনথেসিস
the green plants utilize carbon dioxide, and in the presence of sunlight and chlorophyll, they convert carbon dioxide into glucose, which is their main food. তাহলে এই যে সালোকসংশ্লেষ বা ফটোসিনথেটিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এবং সূর্যালোক এবং পত্রস্থ ক্লোরোফিলের সাহায্যে তারা কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরি করে, এবং এই কার্বোহাইড্রেটই হচ্ছে তাদের খাদ্য, যেমন মেনলি হচ্ছে গ্লুকোজ। যে কার্বোহাইড্রেটটি মূলত তৈরি হয় সেটি হচ্ছে গ্লুকোজ। সো this is one sink where carbon dioxide is mainly absorbed. There is another sink, that is the ocean. So oceans of the world, they also absorb a massive amount of atmospheric carbon dioxide. A massive amount of atmospheric carbon dioxide is dissolved in the oceans. তাহলে আমাদের পৃথিবীতে যে সমুদ্রগুলি রয়েছে, যে মহাসমুদ্রগুলি রয়েছে, তারাও কিন্তু বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তাদের মধ্যে দ্রবীভূত করে নেয়। এই দুটি হচ্ছে প্রধান সিঙ্ক যেখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করা হয়। But you must remember that our activities has disturbed the carbon cycle. Human activities have tremendously disturbed the carbon cycle. How? First and foremost, we have burned massive amounts of fossil fuel, and in the process we have released massive amounts of carbon dioxide into the atmosphere. And at the same time, due to the global deforestation activities, we have cut down the trees, and as a result the carbon cycle is suffering from an imbalance. So why is the carbon cycle suffering from an imbalance? First cause, because we have burned tremendous amounts of fossil fuels like coal and petrol. As a result, we have released large quantities of carbon dioxide into the atmosphere, and at the same time we have cut down the forests, we have deforested lands, and as a result the trees, which are mainly responsible for absorbing carbon dioxide, they have been cut down, and this is what has caused an imbalance. তাহলে আজকের কার্বন চক্রের যে আমরা যেটা বলবো যে সামঞ্জস্য, যে প্রাকৃতিক সামঞ্জস্য, তা কিন্তু আমাদের কার্যকলাপের দ্বারা বিঘ্নিত হয়েছে। কেন? প্রথমত, আমরা বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি দহন করে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে নির্গত করেছি, বায়ুমণ্ডল ভরে দিয়েছি আমরা কার্বন ডাইঅক্সাইডে, যার ফলে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যা দেখতে পাচ্ছি। এবং একই সাথে যে প্রাণী যে উদ্ভিদ যা কার্বন ডাইঅক্সাইডের শোষণ করে, তার আমরা সংরক্ষণ না করে সেই বনভূমি, অরণ্যভূমিকে আমরা বিনষ্ট করেছি। সুতরাং একদিকে আমরা বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়ছি, অন্যদিকে যারা শোষণ করে কার্বন ডাইঅক্সাইডকে, মানে উদ্ভিদ, বনস্পতি, তাদেরকে কিন্তু আমরা বিপুল পরিমাণে বিনষ্ট করলাম। সো দিস ইজ দ্য মেজর কজ অফ ইমব্যালেন্স ইন দ্য কার্বন সাইকেল। সো প্লিজ রাইট ডাউন আ কোয়েশ্চেন। প্লিজ রাইট ডাউন আ কোয়েশ্চেন। লেখো। নাম্বার 1, define carbon cycle. Define carbon cycle. বাংলায় যারা লিখছো, কার্বন চক্র কি? কার্বন চক্র কি? Number 2, explain the working of the carbon cycle. Explain the working of the carbon cycle. যারা বাংলায় লিখছো, কার্বন চক্র কিভাবে কাজ করে? কার্বন চক্র কিভাবে কাজ করে? Number 3, what are the major sources? What are the major sources and sinks? Major sources and sinks of carbon dioxide. What are the major sources and sinks of carbon dioxide? যারা বাংলায় লিখছো, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের প্রধান উৎসগুলি ও সিঙ্কগুলি কি কি? পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের প্রধান উৎসগুলি ও সিঙ্কগুলি কি কি? ঠিক আছে। নাম্বার 4 লেখো।
Write down the next question. Write down the next question. How human activities has disrupted the carbon cycle. How human activities have disrupted the carbon cycle. যারা বাংলায় লিখছো মনুষ্য ক্রিয়াকলাপ দ্বারা কার্বন চক্র কিভাবে বিঘ্নিত হয়েছে, মনুষ্য ক্রিয়াকলাপ দ্বারা কার্বন চক্র কিভাবে বিঘ্নিত হয়েছে তা আলোচনা করো। ठीक है, with that we come to the end of the carbon cycle. अच्छा, now let us begin our discussion with the nitrogen cycle. Now let us begin our discussion with the nitrogen cycle. আচ্ছা, এখানে অনেকে কনস্ট্যান্টলি তোমরা প্রশ্ন করছো যে স্যার পরীক্ষাটা কবে হবে। হ্যাঁ, আগে ক্লাসটা করো না, পরীক্ষা তো আমারও চিন্তা আছে নাকি। পরীক্ষা নিয়ে অত ভাবার কি আছে, আমি ঠিক সময় নোটিস করে ঠিক সময় পরীক্ষা নিয়ে নেব। পরীক্ষা নিয়ে এত লাফালাফি চিৎকার চেঁচামেচি করার কিচ্ছু নেই, আমি ঠিক পরীক্ষা নেব। ক্লাসটা করো, আর পরীক্ষা সম্বন্ধে ইনফরমেশান তো আমি আগে বলে দিয়েছি। কতবার ইনফরমেশান দিয়েছি যে কিভাবে পরীক্ষা হবে, কোন কোন চ্যাপ্টার, হ্যাঁ, কি টাইপের কোয়েশ্চেন্স আসবে। আই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট দিস পয়েন্ট, সো রিপিটেডলি ইউ नीड नॉट कीप ऑन टाइपिंग द सेम थिंग। सर कब एग्जाम होगा, परीक्षा कब হবে, when will the exams be conducted, sir? अरे I am working on it. Now you must remember ENVS examination is the largest examination in the college, where around say 2000 students will be appearing for the examination. So the arrangement of such an examination takes time, and I am the only available person. So it will take some time. I will provide you with a notice very shortly. So don't worry about the examination right now. Concentrate on your class. Very shortly you will be getting a notice pertaining to your examination, and you need not worry about your examination right now. Just focus on the class. Okay. Now let us begin our discussion with the নাইট্রোজেন সাইকেল। এবার আমরা নাইট্রোজেন চক্র নিয়ে আলোচনাটি শুরু করব। আচ্ছা, নাও ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইউ মাস্ট রিমেম্বার নাইট্রোজেন ইজ আ ভেরি ভাইটাল এলিমেন্ট। নাইট্রোজেন is a very vital element as far as our lives are concerned, because nitrogen, you must remember that it is a part of amino acids, and these amino acids makes up the proteins in our body. So what is the principal importance of nitrogen in our body? Nitrogen is a very vital component of amino acids, and these amino acids মেক আপ দ্য প্রোটিনস ইন আওয়ার বডি। তাহলে নাইট্রোজেন চক্রতে আসার আগে আমরা নাইট্রোজেনের গুরুত্ব সম্বন্ধে একটু জেনে নিলাম, যে নাইট্রোজেন বিশেষভাবে অ্যামিনো অ্যাসিডের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। নাইট্রোজেন ছাড়া অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না, এবং এই অ্যামিনো অ্যাসিড একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে তারা প্রোটিন নির্মাণ করে, যে প্রোটিন দিয়ে আমাদের সবার শরীর গঠিত হয়। সো উই মাস্ট রিমেম্বার nitrogen is a part of amino acids, and it is these amino acids which make up proteins, and ultimately it is the proteins which help in the building up of the body of the organisms. Okay? So as far as nitrogen cycle is concerned, so it is the process by which atmospheric nitrogen enters into the living world, and from the living world it goes back into the atmosphere. So how do you define the nitrogen cycle? Nitrogen cycle practically is a set of sequential events by which
atmospheric nitrogen enters the bodies of the living organisms, and from the bodies of the living organisms they are moving back into the atmosphere. So this continuous cycling of nitrogen through the various components of the environment and ultimately going back into the environment is what we call as the nitrogen cycle. তাহলে যে প্রক্রিয়ার দ্বারা বায়ুমণ্ডলের নাইট্রোজেন জীবজগতে এবং জীবজগৎ থেকে নাইট্রোজেন পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হতে থাকে তাকে আমরা কি বলবো? নাইট্রোজেন চক্র। তাহলে নাইট্রোজেন চক্র এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার দ্বারা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করবে এবং জীবদেহ থেকে তা পুনরায় বায়ুমণ্ডলে ফেরত চলে যাবে, এবং এই যে আবর্ত, হ্যাঁ, এই চক্রটাকেই আমরা কি বলে থাকবো? নাইট্রোজেন সাইকেল। এটাকে আমরা কি বলবো? নাইট্রোজেন সাইকেল। ওকে, নাও one of the first steps of the nitrogen cycle is what we call as nitrogen fixation. So please note down this term, nitrogen fixation. Nitrogen fixation. নাইট্রোজেন ফিক্সেশন, বা যাকে আমরা বাংলায় বলে থাকি নাইট্রোজেন স্থিতিকরণ, যাকে আমরা বাংলায় বলে থাকি নাইট্রোজেন স্থিতিকরণ। আচ্ছা, so one of the first and foremost step of the nitrogen cycle is the nitrogen fixation. So we need to understand what is the meaning of this term nitrogen fixation. Nitrogen fixation is a procedure by which atmospheric nitrogen is converted into such forms and compounds which can be utilized by the living organisms. So what is nitrogen fixation? Nitrogen fixation is the procedure, or it is the process by which atmospheric nitrogen is converted to such forms and compounds which can be utilized by living organisms. তাহলে নাইট্রোজেন স্থিতিকরণকে আমরা বাংলায় কি করে বুঝবো? নাইট্রোজেন স্থিতিকরণ এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন কিছু নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত হয় এবং সেই নাইট্রোজেন ঘটিত যৌগগুলিকে জীবদেহ ব্যবহার করতে পারে। তার মানে মনে রাখতে হবে যে বায়ুমণ্ডলীয় যে নাইট্রোজেন, সেই মৌলিক নাইট্রোজেনকে আমরা ব্যবহার করতে পারি না, সুতরাং তাকে এমন কিছু যৌগে রূপান্তরিত করতে হবে, যেমন নাইট্রেট বা নাইট্রাইট, যেই যৌগগুলিকে জীবদেহ ব্যবহার করতে পারে। সো উই মাস্ট রিমেম্বার দ্য এলিমেন্টাল নাইট্রোজেন which is present in the atmosphere, it is not of much use to the living world. So the living world has to be dependent on procedures by which atmospheric elemental nitrogen is converted into such forms and compounds which can be utilized, which can be metabolized into our systems, and this procedure is what we call as nitrogen fixation. And nitrogen fixation can take place in a variety of ways. Say for example, when there are lightning strikes, during thunderstorms, when there are lightning strikes, the atmospheric nitrogen combines with oxygen to form nitric oxide. So that is also one way. তাহলে প্রথম যে উপায়ে নাইট্রোজেন স্থিতিকরণ হয়, যেটা আমরা যেমন ধরো আকস্মিক তড়িৎ প্রবাহের মাধ্যমে, যখনই আকস্মিক তড়িৎ প্রবাহ হয় বায়ুমণ্ডলীয় যে অক্সিজেন এবং নাইট্রোজেন তারা একে অন্যের সঙ্গে একটি রাসায়নিক বিক্রিয়ার ফলে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হলো। তাহলে এটি একটি প্রক্রিয়া যেভাবে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ শুরু হলো। সেকেন্ডারিলি, whenever we burn fossil fuels, whenever we burn fuels in the industries, whenever we burn fuels in our transportation sector, burning of these fuels, it also releases tremendous amounts of oxides of nitrogen. So this is also a procedure by which nitrogen fixation proceeds. তাহলে দ্বিতীয়ত, যখনই আমরা জীবাশ্ম জ্বালানি দহন করি, আমরা ট্রান্সপোর্ট যাতায়াত ব্যবস্থাতে আমাদের গাড়িগুলিতে আমরা
তেলের দহন করছি, আমাদের যে বিভিন্ন শিল্পকার্য আছে সেই শিল্পকার্যগুলিতে, সেই শিল্পক্ষেত্রগুলিতে যখন আমরা জীবাশ্ম জ্বালানি দহন করি, সেখান থেকেও বিপুল পরিমাণ নাইট্রোজেনের অক্সাইড সমূহ বায়ুমণ্ডলে কিন্তু নির্গত হয়। অ্যান্ড থার্ডলি, nitrogen fixation can also take place biologically with the help of certain symbiotic bacteria, and they mainly take place in the roots of leguminous plants, and these symbiotic bacteria, they make an association with the roots of leguminous plants like beans, say alfalfa grass, etc., and they also help in the fixation of nitrogen in the soil. So what is biological nitrogen fixation? Biological nitrogen fixation is a procedure of nitrogen fixation whereby the certain nitrogen fixing bacteria like rhizobium, I'm writing down the name of the bacteria, rhizobium, rhizobium, like rhizobium. Now these rhizobium bacteria, they get associated with the roots of leguminous plants like beans, like alfalfa grass, etc., and they form root nodules, and in the process they will be converting atmospheric nitrogen into forms such as nitrates and nitrites which can be utilized. তাহলে আমরা তৃতীয়ত যেটা দেখব, যাকে আমরা বললাম যে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, মাটিতে নাইট্রোজেনকে স্থায়ী করার জন্য কিছু ব্যাকটেরিয়া কাজ করতে পারে। যেমন ধরো, তার খুব ভালো উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম নামক যে ব্যাকটেরিয়া, সেটি কিছু শিম্ব জাতীয় উদ্ভিদের মূলের সঙ্গে যুক্ত হয়। যেমন ধরো মটর গাছ, বিন গাছ, আলফালফা ঘাস ইত্যাদি। এই শিম্বি গোত্রের যে উদ্ভিদগুলি থাকে তার মূলের গুটির মধ্যে এরা বসবাস করে, এবং এদের কাজই হচ্ছে এই শিম্বি গোত্রের যে উদ্ভিদগুলি তার গুটির মধ্যে বসবাস করে মাটিতে নাইট্রোজেনকে স্থায়ী করতে সাহায্য করে। সো দিজ আর সাম অফ দ্য ওয়েজ বাই উইচ নাইট্রোজেন ইজ ফিক্সড, and this nitrogen is initially fixed into the body of the plants. The plants are consumed by animals. That means the nitrogen in the plant body then travels to the nitrogen in the animal body. তাহলে নাইট্রোজেন স্থায়ীকরণের কাজ শুরু হয় উদ্ভিদের শরীরে, এবং সেই উদ্ভিদকে প্রাণীরা ভক্ষণ করে। সুতরাং উদ্ভিদ দেহের নাইট্রোজেন প্রাণী দেহের নাইট্রোজেনে রূপান্তরিত হয়। Then when the plants and animals die, they are releasing, say, some kind of excretory products. Now these excretory products, their dead bodies, they undergo decomposition, and due to the decomposition of the excretory products of the plants and animals, due to the decomposition of the body parts of plants and animals, ammonia gas is released. And this process of releasing of ammonia due to the decomposition of plant parts and animal parts, due to the decomposition of plant and animal excretory products, is called as ammonification. It is called as ammonification. তাহলে ammonification অ্যামোনিয়া তৈরি হওয়ার একটি প্রক্রিয়া। তাহলে অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে কি করে? ওই যে আমরা বললাম, যখন উদ্ভিদ মারা যাচ্ছে বা প্রাণীরা মারা যাচ্ছে, তাদের যে তোমার দেহাবশেষ তার যখন বিয়োজন হচ্ছে বা পচন হচ্ছে, সেখান থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়, এবং এই প্রক্রিয়াটিকে আমরা কি বলে থাকছি? অ্যামোনিফিকেশন। এই প্রক্রিয়াকে আমরা কি বলে থাকছি? অ্যামোনিফিকেশন। Now this ammonia gas which is released due to the further action of the microbes, it is converted into nitrites. তাহলে আমি লিখে দিচ্ছি NITRITES. So the ammonia gas which is released, it is further converted into nitrites due to some microbial action, and this is called as nitrification. So nitrification is a process by which the ammonia gas, due to some bacterial action, is converted
ইন্টু নাইট্রাইটস। তাহলে অ্যামোনিয়া গ্যাস তার যখন নাইট্রিফিকেশন হয়, সেই নাইট্রিফিকেশন প্রক্রিয়ার দ্বারা অ্যামোনিয়া গ্যাস নাইট্রাইটে রূপান্তরিত হয়, এবং অবশ্যই এর পেছনেও কিছু অণুজীব দায়ী থাকবে। Then the nitrites are reduced to nitrates. So first you are getting ammonia. Ammonia undergoes nitrification to form nitrites. Nitrites are reduced to get nitrates. তাহলে এই নাইট্রাইটস গুলি থেকে নাইট্রেট যৌগটি তৈরি হয়, এবং অবশ্যই তার পেছনে কিছু অণুজীব জড়িত থাকবে। And ultimately the nitrates undergo a process called denitrification, and the atmospheric nitrogen is released back into the atmosphere. So the nitrates which are formed from nitrites, they undergo a process called denitrification, and due to denitrification the nitrates are broken down by the microbes and free nitrogen is released back into the atmosphere. তাহলে নাইট্রাইট থেকে যে নাইট্রেট যৌগটি তৈরি হলো, সেই নাইট্রেট যৌগটির ওপরেও কিছু অণুজীব ক্রিয়া বিক্রিয়া করে সেখান থেকে নাইট্রেট যৌগটিকে ভেঙে পুনরায় বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে ফেরত করে দেয়। তাহলে এই যে নাইট্রেট যৌগগুলি ভেঙে গিয়ে পুনরায় নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফেরত যাওয়া, এই প্রক্রিয়াটিকে আমরা কি বলে থাকি? নাইট্রোজেন মোচন। এই প্রক্রিয়াটিকে আমরা কি বলে থাকি? নাইট্রোজেন মোচন, বা ইংরেজিতে যাকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। তাহলে আমি পুরো নাইট্রোজেন চক্রটা আরেকবার ডিসকাস করে দিচ্ছি। It begins with atmospheric nitrogen. First step is nitrogen fixation. Via nitrogen fixation, nitrogen moves into the body of the plants. Plants are consumed by animals. The nitrogen in the plant body moves into the animal body. When plants and animals die, their dead bodies are decomposed, and due to which ammonia is released, and this process is called ammonification. The ammonia, due to the action of microbes, they undergo a process called nitrification, due to which we get nitrites from ammonia. The nitrites are further inacted by certain microbes, and in the process they form nitrate. The nitrates undergo denitrification to release nitrogen back into the atmosphere. তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, সেই নাইট্রোজেনের ওপর নাইট্রোজেন স্থিতিকরণ হলো, সেই নাইট্রোজেন কোথায় গেল? উদ্ভিদের দেহে। উদ্ভিদকে কারা ভক্ষণ করে? প্রাণীরা। সেই তাহলে উদ্ভিদ দেহের নাইট্রোজেন চলে গেল প্রাণী দেহে, উদ্ভিদ প্রাণী মারা গেল, তাদের দেহাবশেষে পচন হলো, এবং একটি প্রক্রিয়া হলো অ্যামোনিফিকেশান, যার জন্যও কিছু না কিছু মাইক্রো অর্গানিজমস বা অণুজীব দায়ী। অ্যামোনিফিকেশনের ফলে কি তৈরি হলো? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ওপর নাইট্রিফিকেশন প্রক্রিয়ার দ্বারা অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হলো। নাইট্রাইট অণুজীবের ক্রিয়া বিক্রিয়ার জন্য নাইট্রেটে রূপান্তরিত হলো। নাইট্রেট যৌগটি ভেঙে সেখান থেকে নাইট্রোজেন মোচন হলো, এবং সেই নাইট্রোজেন পুনরায় বায়ুমণ্ডলে ফেরত চলে গেল। ঠিক আছে? If you have any doubts, please ask me. If you have any doubts, please ask me. আচ্ছা, নাইট্রোজেন ফিক্সেশন না? আচ্ছা, নাইট্রোজেন ফিক্সেশন আমি যেটা এক্ষুনি বললাম, যে নাইট্রোজেন ফিক্সেশন এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার ফলে বায়ুমণ্ডলীয় যে নাইট্রোজেন গ্যাস তাকে এমন কিছু যৌগতে রূপান্তরিত করা হয়, যেই যৌগগুলি প্রাণীদেহে বা উদ্ভিদ দেহে ব্যবহারযোগ্য হবে। কারণ যেটা আমি বললাম যে মৌলিক বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন সেটা আমাদের খুব একটা কাজের নয়, সুতরাং তাকে এমন একটি রূপে রূপান্তরিত করতে হবে যে রূপে আমরা তাকে আমাদের শরীরে কাজে লাগাতে পারবো। তাহলে এই যে মৌলিক বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন, তাকে একটি ব্যবহারযোগ্য যৌগে রূপান্তরিত করা, তাকে আমরা বলে থাকি কি? নাইট্রোজেন স্থিতিকরণ, বা ইংরাজিতে যাকে আমরা বলে থাকি নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক আছে? আর কারোর কোনো ডাউটস আছে? ইফ ইউ হ্যাভ এনি ডাউটস প্লিজ আস্ক মি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এক্সামের জন্য প্লিজ ফোকাস অন দিস টু সাইকেলস। পরীক্ষার জন্য এই দুটো চক্রের ওপরই ফোকাস করো, নাইট্রোজেন চক্র আর কার্বন চক্র। এছাড়া আর অন্যান্য চক্রগুলি নিয়ে অত ভাবতে হবে না। আচ্ছা, ডু ইউ হ্যাভ আইডিয়া অফ দ্য ওয়াটার সাইকেল? জলচক্রের আইডিয়াটা আছে তোমাদের?
আমার মনে হয় লোয়ার ক্লাসে ভূগোলে পড়েছো, আই থিঙ্ক ইউ হ্যাভ স্টাডিড অ্যাবাউট দ্য ওয়াটার সাইকেল ইন ইয়োর লোয়ার ক্লাসেস। সো শুড আই স্কিপ দ্য ওয়াটার সাইকেল? জলচক্রটা কি স্কিপ করে দেবো? নিজেরা পড়ে নিতে পারবে? কি মনে হচ্ছে? একজন বলছে যে পড়ে নিতে পারবে, নিজেরা পড়ে নিতে পারবে? ওকে, ভেরি গুড। সো দেন ফর ইউর এক্সামিনেশন অ্যাড দ্য ওয়াটার সাইকেল অলসো। ফর ইউর এক্সামিনেশন অ্যাড দ্য ওয়াটার সাইকেল অলসো। আচ্ছা, সো ফর ইউর এক্সামিনেশন ইউ উইল বি স্টাডিং 3 সাইকেলস। প্রথমটা হচ্ছে কার্বন সাইকেল, বা যাকে আমরা বাংলায় বলছি কার্বন চক্র। দ্য সেকেন্ড ওয়ান ইউ উইল বি স্টাডিং ইজ দ্য নাইট্রোজেন সাইকেল, যাকে আমরা বাংলায় বলছি নাইট্রোজেন চক্র। দ্য থার্ড ওয়ান ইউ উইল বি স্টাডিং ইজ দ্য ওয়াটার সাইকেল, যাকে আমরা বাংলায় বলছি জলচক্র। আচ্ছা, প্লিজ রাইট ডাউন সাম কোয়েশ্চেন্স ফ্রম দ্য নাইট্রোজেন সাইকেল। প্লিজ টেক ডাউন সাম কোয়েশ্চেন্স ফ্রম দ্য নাইট্রোজেন সাইকেল। তাহলে লিখে নাও। নাম্বার 1, ডিফাইন নাইট্রোজেন সাইকেল। ডিফাইন নাইট্রোজেন সাইকেল, বা যাকে আমরা বাংলায় বলছি নাইট্রোজেন চক্র কাকে বলে? যাকে আমরা বাংলায় বলছি নাইট্রোজেন চক্র কাকে বলে? নাম্বার 2 লেখো, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ দ্য নাইট্রোজেন সাইকেল। এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ দ্য নাইট্রোজেন সাইকেল। যারা বাংলায় লিখছো, নাইট্রোজেন চক্র কিভাবে কাজ করে? যারা বাংলায় লিখছো, নাইট্রোজেন চক্র কিভাবে কাজ করে? Then write down, define nitrogen fixation. Define nitrogen fixation. যারা বাংলায় লিখছো, নাইট্রোজেন স্থিতিকরণ কাকে বলে? নাইট্রোজেন স্থিতিকরণ কাকে বলে? Next, what is biological nitrogen fixation? What is biological nitrogen fixation? যারা বাংলায় লিখছো, বাংলায় বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, দাঁড়াও, বাংলায় বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের পরিভাষাটা কি হবে? কেউ জানো কি বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের বাংলা পরিভাষাটা? নতুবা বাংলায় লিখে রাখো, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে? বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে? ঠিক আছে, নেক্সট রাইট ডাউন, ডিফাইন ডিনাইট্রিফিকেশন। ডিফাইন ডিনাইট্রিফিকেশন। যারা বাংলায় লিখছো, নাইট্রোজেন মোচন কাকে বলে? নাইট্রোজেন মোচন কাকে বলে? নাইট্রোজেন মোচন কাকে বলে? ঠিক আছে, ওকে, ডিফাইন ডিনাইট্রিফিকেশন। ওকে, with that we come to the end of the biogeochemical cycle. So in our next class we will begin with major ecosystem types. আমাদের পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর ইকোসিস্টেম টাইপস। তোমরা একটু নোট করে নাও, মেজর ইকোসিস্টেম টাইপস। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা বিভিন্ন রকম যে বাস্তুতন্ত্রগুলি রয়েছে
আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো প্লিজ রিমাইন্ড মি ইন মাই নেক্সট ক্লাস দ্যাট উই উইল বিগিন উইথ দ্য ডিসকাশন অফ দ্য মেজর ইকোসিস্টেম টাইপস। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, ভেরি শর্টলি আই উইল বি ইস্যুইং আ নোটিস পার্টেনিং টু ইয়োর ইন্টারনাল এক্সামিনেশনস। খুব মন দিয়ে শুনে নাও, বন্ধুদের মধ্যে ইনফরমেশনটা স্প্রেড করবে। ইন্টারনালস most probably, by all probabilities, I will be conducting on this Friday. ভালো করে শুনে নাও, আমি নোটিশ ইস্যু করব, আমি জাস্ট তোমাদের এখন নন ফর্মালি বলে রাখছি। ইন্টারনালস মোস্ট প্রবাবলি আই উইল বি কন্ডাক্টিং দিস ফ্রাইডে, উইচ ইজ দ্য 26th of February. ইন্টারনালের তোমরা ইয়েটা জানো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার, গুগল ফর্মসের থ্রুতে তোমরা এক্সামিনেশনটা দেবে। আমি ডিটেলড নোটিশ তোমাদের ইস্যু করব, আর তোমাদের টাইম দেওয়া থাকবে, ওই টাইমের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে। আচ্ছা আচ্ছা, ওই ডেটে কার কার এক্সামস আছে? আচ্ছা, হিস্ট্রি এক্সাম আছে। আচ্ছা, আর কী কী এক্সামস আছে একটু আমাকে বলো। আচ্ছা, ইংলিশ এক্সামস আছে, পলিটিক্যাল সায়েন্স আছে। কখন আছে বলো, প্রোভাইড মি দ্য টাইম। আচ্ছা, দুপুরের দিকে আছে। ওকে, ইকোনমিক্স কখন আছে? আচ্ছা, আর ঠিক আছে। সো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান কন্ডাক্ট দ্য এক্সামিনেশন ইন দ্য ইভিনিং। আমরা ইভিনিংয়ে কন্ডাক্ট করে নেবো অ্যাট 8 PM। কি ইভিনিং যদি আমরা 8 PM এক্সামিনেশন রাখি তাহলে প্রবলেম হবে না তো? জাস্ট টেল মি ইফ উই কন্ডাক্ট দ্য এক্সামিনেশন অ্যাট 8 PM, I will give you time. So ওইটাই আমরা করে রাখি যে উই উইল বি কন্ডাক্টিং দ্য এক্সামিনেশন অ্যাট দ্য ইভিনিং অ্যাট 8 PM। তোমরা সকালবেলা তোমাদের অন্যান্য পেপারসগুলোর এক্সামিনেশন করে নিতে পারো, আর ইভিনিংয়ে আমরা তোমাদের ENVS এক্সামিনেশনটা করব। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, তোমাদের যদি কোনো ব্যাচমেট থাকে যাদের কাছে স্মার্টফোনস অ্যাভেলেবেল নয়, প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। There may be your batchmates who do not have smartphones. In that case, please tell them to contact me. ঠিক আছে? যাদের কাছে স্মার্টফোনস নেই, those who do not have internet access, give them my phone number and definitely tell them to contact me. I'll be taking their examination in a separate way. Okay, and very shortly I will be issuing a notice in all your groups, so don't be confused about your examination. I will be conducting it most probably on Friday in the evening. ঠিক আছে, so with that I am ending the class, and I will be discussing everything in the notice, so please wait for the notice. Okay, chalo, bye.